কাগজ জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। আজ আমাদের আলোচনার বিষয় ইউরিয়া সারের দাম। এই নিয়ে কথা বললে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশ্ব ব্যাংকের সাবেক অর্থনীতিবিদ এবং বিআইডিএস এর গবেষক ডক্টর আবুল বাশার। তবে মূল আলোচনা যাবার আগে দেখেন একটি প্রতিবেদন। রোববার ইউরিয়া সারের দাম কেজিতে 4 টাকা করে কমিয়ে 16 টাকা নির্ধারণ করে সরকার। তবে আমন ধান উৎপাদনের আগে ইউরিয়ার দাম কমানোয় কৃষকদের তেমন উপকার হবে না বলছেন বিশেষজ্ঞরা। দাম কমানোটা যদি বোরোর আগে করা হতো তাহলে হয়তো এক ধরনের অতটা বিরূপ প্রতিক্রিয়া নাও হতো, কারণ বোরোতেও তখন আরও বেশি হয়তো কিছু উৎসাহ পেত। বোরো যেহেতু মূল ফসল, লাভের দিক থেকে খুব বেশি কিছু হচ্ছে না, ব্যয়ের দিক থেকে বা যে প্রাইস দ্যাট দি কান্ট্রি পে সেদিক থেকে খুব বেশি অনেকখানি বেশি। জানুয়ারি থেকে আন্তর্জাতিক বাজারে সারের দাম কমতে শুরু করেছে, কিন্তু নির্বাচনের আগে গ্রামের কৃষকদের খুশি করতেই সরকারের এ পদক্ষেপ বলে মনে করেন বিশেষজ্ঞদের অনেকেই। আরও কয়েক মাস আগে বোরোর সময়ে দাম কমালে আর কি কৃষকের লাভটা বেশি হতো আর কি। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সামনে নির্বাচন আসছে, সুতরাং কৃষককে একটু খুশি করা আর কি, যাতে গ্রামের লোকজন আর কি খুশি থাকলে সরকারের নির্বাচনে আর কি ভোট পাওয়াতেও হয়তো একটু পজিটিভ আর কি রেজাল্ট আর কি দেখা যেতে পারে। নন ইউরিয়া সারের দামও কমানো প্রয়োজন বলে মনে করেন গবেষকরা। আমরা ইউরিয়ার দাম কমানোর এটার সুফলটা পরিপূর্ণভাবে ভোগ করার জন্য সাথে সাথে একই হারে নন ইউরিয়া যে সারগুলো আছে তাদের দামটা কমানো উচিত, আদারওয়াইজ তো এটা হিতে বিপরীত হতে পারে। এছাড়া জমিতে সারের সুষম ব্যবহার নিশ্চিত করতে সরকারকে পদক্ষেপ নেওয়ার পরামর্শ গবেষকদের। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর আবুল বাশার, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। বলা হচ্ছে যে সারের দাম যেটা কমানো হলো, এর ফলে স্বাভাবিকভাবেই আমাদের কৃষিতে একটা ইতিবাচক ভূমিকা রাখবে। আপনার কি মনে হয় সার্বিক কৃষি ব্যবস্থায় এই সারের দাম যে কমানো হলো, এটা এই সিজনে কেমন ভূমিকা রাখবে আপনার মনে হয়? দেখুন, বিষয়টাকে আরেকটু বিশ্ব বাজারের আঙ্গিকে যেমন দেখার দরকার আছে, একই সাথে আরেকটু বড় পরিসরও দেখার বিষয় আছে। এটা ঠিক যে এই সময় না কমিয়ে যদি বড় সময়ে কমানো হতো সুফলটা আরেকটু বেশি আসতো, বাট এটা তো না, আগামী তো বড় সিজন তো আসছে আমাদের, কিন্তু সেই বিষয়টা নিয়ে আমি খুব একটা কথা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, আপনি আমাদের কৃষি ব্যবস্থাটা দেখুন বাংলাদেশে, যে একজন কৃষক যদি 1 একর জমি চাষবাস করে তাহলে তার কতটুকু খরচ পড়ে এবং সেখানে সারের ভূমিকাটা কতটুকু। তো এই বিষয়ে আসলে খুব বেশি তথ্য আমাদের কাছে নাই। 2008 সালে বিবিএস একটা সার্ভে করেছিল এবং তাতে দেখা যাচ্ছে যে 1 বছরে 1 একর জমি চাষ করতে গেলে 50,000 টাকা খরচ হয় আনুমান রাফলি, এবং তার প্রায় 6,500 টাকা সারের উপরে খরচ হয়, প্রায় 12% মতো পড়ে। তাহলে এখন সারের দাম কমালে এই 12% খরচের পরিমাণটা একটু কমে আসবে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা খুব একটা সিগনিফিকেন্ট কিছু না, কিন্তু এখানে যে বিষয়টা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে যে অন্যান্য যে খরচগুলো, সেই খরচগুলো এমন যে কৃষক চাইলেই কিন্তু আরেকটু এক্সট্রা এফোর্ট দিয়ে সেই খরচটা কমাতে পারে। যেমন সে নিজে যদি শ্রম দিয়ে হারভেস্টিংয়ের সময় নিজে শ্রম দেয় বা আগাছা পরিষ্কার করার সময় নিজে শ্রম দেয়, সে কিন্তু খরচটা কমাতে পারে, কিন্তু সারের খরচটা কিন্তু এমন তাকে কিনতেই হবে। হ্যাঁ, তো সুতরাং এখন যদি সারের দামটা একটু কমে, অবশ্যই তার খরচের পরিমাণটা একটু কমে আসবে এবং তাতে করে তার একটা সুফল সে পাবে। আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, যে আমাদের দেশে এখনও 1 একর জমি চাষ করতে গেলে যে পরিমাণ সার ব্যবহার করা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে প্রয়োজন সেটা করা হবে না, তার চেয়ে কম করছি আমরা এখনো। তার মানে হচ্ছে যে সার প্রয়োগ করে পরিমাণটা বাড়িয়ে দিয়ে আমাদের উৎপাদন বৃদ্ধির একটা সুযোগ আছে। আমরা এখনো যে অপটিমাম লেভেল, সেই অপটিমাম লেভেলে কিন্তু আমরা এখনো পৌঁছিনি সার প্রয়োগের ক্ষেত্রে। সো সারের দাম কমানোর ফলে প্রয়োগ কিছুটা বাড়বে এবং সেটা আমাদের জন্য একটা সুফলই আনবে। আচ্ছা, তৃতীয় যে জিনিসটা দেখতে হবে যে এইখানে যে আমি যদি সারের পরিমাণ বাড়াই তাহলে কি পরিমাণে আমার উৎপাদন বাড়ে, এটা একটা বৈজ্ঞানিক বিষয় হিসাব। তো এই বিষয়ে বাংলাদেশে খুব একটা গবেষণা হয়নি। 90-এর দশকে বিআইডিএস প্রচুর গবেষণা করেছিল, তার পরবর্তীকালে খুব একটা হয়নি। সম্প্রতিকালে আমি যতটুকু জানি একটা দাতা সংস্থা এই গবেষণাটা আবার করেছে এবং দেখা যাচ্ছে যে সারের দাম যদি 1% কমানো হয় তাহলে সারের পরিমাণ বৃদ্ধি পাবে এবং তাতে করে রাইস প্রোডাকশন বাড়বে হচ্ছে 0.1%। তো আমরা যদি এই নাম্বারগুলো নিই
বর্তমানে যে পরিমাণে সারের দাম কমানো হয়েছে সেটা তার বর্তমান মূল্যের প্রায় 20%। 20 টাকা ছিল, 4 টাকা কমানো হয়েছে। তার 20% সারের দাম কমানো হয়েছে। তাতে করে যদি সবকিছু ঠিক থাকে, কোনো দৈব দুর্বিপাক না হয়, বা এখন যে অবস্থাটা আছে বাংলাদেশের ক্লাইমেট, আবহাওয়া বা অন্য সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আমরা বলি যে আমাদের উৎপাদন বাড়তে পারে 2%, যেটা প্রায় 1 মিলিয়ন রাইস প্রোডাকশন, 1 মিলিয়ন টন রাইস প্রোডাকশন। তো সুতরাং সারের একটা সুফল কিন্তু আসতেই পারে, কিন্তু হয়তো এক্স্যাক্টলি 1 মিলিয়ন টন হবে না, বিকজ এখানে তো অবস্থায় একই রকম থাকবে না, কিন্তু প্রোডাকশন তো কিছুটা বাড়তেই পারে। হ্যাঁ, বাড়বে অবশ্যই, এটা আমরা বলতেই তো পারি। সুতরাং আমি বলছি যে সবকিছু মিলে সারের এই দাম কমানোটা অবশ্যই কৃষিতে একটা সুফল বয়ে নিয়ে আসবে, কিন্তু আমরা হয়তো আরো আলোচনা করব যে এটার অন্যান্য কিছু কষ্টও আছে, অন্যান্য কিছু আসপেক্ট আছে, যেগুলো হয়তো একটু দেখতে হবে। আমি যদি আরেকটা বিষয় আসি, যেটা আমাদের প্রতিবেদনও দেখলাম যে অনেকেই যেটা বলছে যে এই যে সিদ্ধান্ত, সরকার সিদ্ধান্ত, এটি একটি রাজনৈতিক, অবশ্যই একটা সিদ্ধান্ত রাজনীতি হবে, কিন্তু যে প্রশ্নটা আমরা বলছি সামনে নির্বাচন, এই কারণেই হয়তো কমানো হয়েছে। আপনার কি মনে হয় এটা, এবং এর ফলে এই পলিটিক্যাল ডিসিশন এর ইকোনমিতে এর একটা কি ইম্প্যাক্ট কি পড়বে, আর কতটা ভর্তুকি হলো, 600 কোটি টাকার মতো বাড়তি ভর্তুকি হবে, এটা কি সরকার কিভাবে ম্যানেজ করবে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই বিষয়টা আমি সবসময় সুযোগ পেলে বলি যে একটা রাজনৈতিক সরকার রাজনৈতিক সিদ্ধান্ত নিতেই পারে, এটা তেমন বড় কিছু না, মানে নেগেটিভ কোনো বিষয় না। কিন্তু এইখানে যে আলোচনাটা আসছে, একজন বিজ্ঞ আলোচক যে বিষয়টা বলেছেন যে হয়তো রাজনৈতিক নির্বাচনকে সামনে নিয়ে বিষয়টা করা হয়েছে। আমি যেটা বলবো, ব্যাখ্যা করার চেষ্টা করব যে আসলে নির্বাচনমুখী যে রাজনীতি, সেই রাজনীতির প্রেক্ষাপটে এই সারের দাম কমিয়ে সহজ সুফল পাওয়া সরকারের পক্ষে কিন্তু সম্ভব নাও হতে পারে। তো বিষয়টা কিন্তু অত সহজ সরলীকরণ করা উচিত না। কারণ আমরা যদি সারের দাম কমানোর ফলে, হ্যাঁ, আমরা যদি যেটা যে বিশেষজ্ঞ বলছিলেন ডক্টর মাহবুব হোসেন, শ্রদ্ধেয় একজন ব্যক্তি, উনারই গবেষণা, আসলে উনারাই, আমি যে বলছিলাম যে 90-এর দশকের দিকে উনারা সার নিয়ে অনেক গবেষণা করেছেন, এরপরে হয়নি। উনাদের গবেষণাতেই আছে যে প্রাইস ইলাস্টিসিটি অফ ফার্টিলাইজার, অর্থাৎ 1% সারের দাম কমালে কতটুকু ফার্টিলাইজার বাড়ে, ইউজ বাড়ে, এই এস্টিমেশনটা আসলে ডক্টর মাহবুব হোসেন উনারই করা আর কি। তো সেই উনার এস্টিমেশনের ভিত্তিতে আমরা যদি দেখি, তাহলে এই যে 20% সারের দাম কমালো, তাতে সারের পরিমাণ বাড়বে প্রায় 3.4%, ইউজের পরিমাণটা বাড়বে। তো এখন এই যে 3.4% সারের পরিমাণটা বাড়বে, হ্যাঁ, এটা সরকারকে হয় উৎপাদন করতে হবে অথবা আমদানি করতে হবে। যদি উৎপাদন করতে যায়, একমাত্র আমাদের যে সীমিত কাঁচামাল, সেটা হচ্ছে গ্যাস ইউজ করে ইউরিয়া উৎপাদন করা হয়। এখন এই গ্যাস যদি ইউরিয়া উৎপাদনে চলে যায়, তাহলে কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, অথবা হাউজহোল্ড লেভেলে গ্যাসের সাপ্লাইটা কমে যাবে। এই দুটোর কমাটাই কিন্তু সরকারের জন্য রাজনৈতিকভাবে খুব একটা সুফল আনবে না। হ্যাঁ, কৃষকরা খুশি হবে, কিন্তু আরবান মিডল ক্লাস কিন্তু খুশি হবে না। বা বিদ্যুৎ উৎপাদন কমে গেলে আরবান মিডল ক্লাসের পাশাপাশি মানে যারা ক্ষতিগ্রস্ত হবে। তো এই বিষয়টা কিন্তু অত সহজ না। হ্যাঁ, আচ্ছা, অল্টারনেটিভলি যদি সরকার যদি উৎপাদনে না গিয়ে, যেহেতু গ্যাসের আমাদের সাপ্লাই কম, যদি আমদানি করে, তাহলে দেখুন বিষয়টা যে আমদানি কিন্তু সরকার যে দামে করবে, এই দামে কিন্তু সরকার মাঠে বাজারে বিক্রি করবে না, এখানে প্রচুর পরিমাণে একটা সাবসিডি দিতে হবে। তাহলে এই সাবসিডির বোঝা বাংলাদেশে অলরেডি কিন্তু অনেক বেশি, এবং সেটা যদি আরও বাড়ে, তখন কিন্তু সরকারের জন্য এই যে ওভারঅল ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টটা খুব কঠিন হয়ে যাবে। সরকারকে তখন অন্যান্য যে জনপ্রিয় খাতগুলি আছে, শিক্ষা, স্বাস্থ্য, ওইখানে ব্যয় কমাতে হবে। তো সেইভাবেও কিন্তু ওইখানে সরকারের জন্য একেবারে সরাসরি সহজ সুফল নিয়ে আসবে না। আমি যেটা বলতে চাচ্ছি যে সারের দাম কমিয়ে হয়তো কৃষকের মন জয় করার একটা প্রচেষ্টা নেওয়া হতে পারে, কিন্তু সাথে সাথে এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে, অর্থনৈতিক ব্যবস্থাপনাটাকে কিভাবে সুষম এবং ক্ষতিগ্রস্ত করা না হচ্ছে, তার উপরে কিন্তু নির্ভর করবে যে সরকার এখান থেকে কোনো রাজনৈতিক সুফল পাবে কি পাবে না। বিষয়টা অত সহজ না। অ্যাবসলিউটলি, ধন্যবাদ। আমি আরেকটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করি, সেটা হচ্ছে আমাদের প্রতিবেদনও দেখলাম, যেটা হচ্ছে যে অনেক বিশেষজ্ঞ বলছেন যে যদি শুধুমাত্র ইউরিয়া সারের দাম কমানো হয়ে থাকে, এবং অন্যান্য যে নন ইউরিয়া সার রয়েছে, যেগুলো ব্যবহার ইউরিয়া সারের মতো না, তারপর সেগুলো যদি সমানভাবে আনুপাতিক হারে না কমানো হয়, তাহলে কৃষকদের পক্ষ থেকে এক ধরনের সচেতনতার অভাব থাকে, এবং যারা যেটা করেন যে অসম সার প্রয়োগে বাধা হতে পারে। হ্যাঁ, এখানটা আসলে আপনার কি? খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। আসলে দেখেন, আমরা আমাদের যে কৃষকরা আছেন, হ্যাঁ, উনাদের পক্ষে আসলে এই বিষয়টা বোঝা খুব কঠিন যে কতটুকু ইউরিয়া সারের সাথে কতটুকু নন ইউরিয়া সার ব্যবহার করতে হবে।
হ্যাঁ, আর অর্থনীতির কিছু একেবারে মৌলিক ধারা যেটা সেটা আমরা বলি যে আমি কোন কমোডিটি বা কোন পণ্য কতটুকু কনজিউম করব সেটা নির্ভর করে তার রিলেটিভ প্রাইসের উপরে। তো আজকে ইউরিয়া এবং নন ইউরিয়ার একটা প্রাইস তুলনামূলক প্রাইস ছিল, মূল্য ছিল। আমি হঠাৎ করে ইউরিয়ার প্রাইসটা প্রায় 20% কমিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আমি এই রিলেটিভ প্রাইসটা কিন্তু ইউরিয়ার ফেভারে চলে গেল। এবং আমাদের কৃষকদের যেটা বলছিলাম ওই রকমভাবে যদি সচেতনতা না থাকে, ওনারা এখন যেটা করবেন, যেহেতু ইউরিয়াটা রিলেটিভলি সস্তা হয়ে গিয়েছে, ওইটা বেশি পরিমাণে ব্যবহার করবেন। তাতে করে ইউরিয়া এবং নন ইউরিয়ার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যে একটা ব্যালেন্স থাকার কথা ছিল, সেই ব্যালেন্সটা ক্ষতিগ্রস্ত হবে এবং তাতে করে হিতে বিপরীত হতে পারে, প্রোডাকশন আসলে ক্ষতি হবে, হতে পারে, অথবা যতটুকু সুফল পাওয়ার কথা ছিল ইউরিয়ার দাম কমে সেটা আমরা নাও পেতে পারি। আর এই জন্যেই এই জিনিসটাকে প্রতিরোধ করার জন্য আমাদের উচিত, সরকারের উচিত যে যেই হারে ইউরিয়া সারের দাম কমানো হয়েছে একই অনুপাতে নন ইউরিয়া সারের দাম কমানো। ধন্যবাদ ডক্টর বাশার। আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কথা বলবো। সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাদ্য গঞ্জ থেকে বলছি। আজ আমরা কথা বলছি ইউরিয়া সারের দাম নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ এবং বিআইডিএস এর গবেষক ডক্টর আবুল বাশার। যেন বাশার, আপনাকে স্বাগত জানাচ্ছি আর একবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম সারের এবং ইউরিয়া সার এবং নন ইউরিয়া সার নিয়ে যে কথা বলছিলাম। আমি আপনার একটা দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রায় যে সারগুলো আমরা ডিস্ট্রিবিউশনের সিস্টেম, যেটা গভর্নমেন্ট সার মূলত সরকারি ডিলারের মাধ্যমে করে থাকে, তো এইখানে এই ডিস্ট্রিবিউশন প্রসেসে আপনার কি মনে হয় আর কোনোভাবে উন্নতি করা যায় কিনা, যেটা সার্বিকভাবে কৃষির উৎপাদনে অবদান রাখবে? কারণ আমি একটু আগে একটা খবর পড়ছিলাম, সেখানে দেখলাম যে সিরাজগঞ্জে এই সার দাম কমানোর পর দিনও ঠিক যে 4 টাকা যে কমার কথা সেই দামে বিক্রি হচ্ছে না। এই বিষয়গুলো আসলে আপনার কি মনে হয়? বিষয়টা আসলে খুব যে সহজ সেটা আমি বলবো না, কারণ এটা রাষ্ট্রের বা সরকারের কোনো দেশেই সম্ভব না যে রাষ্ট্র তার নিয়ন্ত্রিত মূল্যে কোনো একটা পণ্য প্রান্তজনের কাছে পৌঁছে দিতে পারবে। এখানে অবশ্যই তার বিভিন্ন মিডলম্যান এজেন্সি থাকবে এবং ওই এজেন্সির কে কতটুকু প্রফিট পাবে সেটা কিন্তু রাষ্ট্র বা সরকার ঠিক করে দেয়। হ্যাঁ, তারপরে যদি এই জিনিসটা না হয়, তার মানে হচ্ছে এটা একটা আইনের ব্যত্যয় ঘটছে এবং আইনের ব্যত্যয় যেখানে ঘটছে সেখানে ব্যবস্থাটা কিন্তু আইনি হওয়া উচিত। এটা অর্থনীতি সূত্র দিয়ে এটাকে কোনোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা যাবে না, দূরে করা যাবে না এবং আইনি ব্যবস্থাই নিতে হবে। কিন্তু এখন যে ডিস্ট্রিবিউশন সিস্টেম রয়েছে সরকার, এখানে কি উন্নত আর কোনো কিছু করা যেতে পারে যেখানে ভালো হবে অবস্থা? এখন যেভাবে আছে, যেটা করেন যে প্রত্যেক ডিস্ট্রিক্টের ডিলাররা প্রথমে একটা এস্টিমেশন করেন যে তার জেলায় কতটুকু সারের প্রয়োজন এবং সেই পরিমাণ উনি রিপোর্ট করেন, তারপরে সরকার সেই পরিমাণ সারের সরবরাহ ওই ডিস্ট্রিক্টে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন ডিলারদের মাধ্যমে। এবং এটা যেটা বলছেন, মূল্যটা যেহেতু নিয়ন্ত্রিত, হ্যাঁ, তো সরকারকে তো তার এরকম একটা বিপণন ব্যবস্থাই ইউজ করতে হবে, এটাকে তো খোলা বাজারে বা বাজার নির্ভর করতে পারবে, যদিও আমাদের দেশে আমদানিটা অনেকটা ওপেন করা হয়েছে। আমি যেটা বলছি যে এইখানে একমাত্র যেই জিনিসটা করতে হবে এখন, যে আইনি ব্যবস্থা, যদি আইনের ব্যত্যয় ঘটে আইনি ব্যবস্থা নিতে হবে এবং সরকারকে মনিটরিং বা নজরদারির ব্যবস্থাটা জোরদার করতে হবে এবং কেউ যদি সেই নজরদারি ব্যবস্থার যদি দেখা যায় কেউ এখানে অন্য কোনো ব্যবস্থা নিচ্ছে, সরকার যেটা করার কথা, যে দামে বিক্রি করার কথা সেটা করছে না বা মজুদ করছে, এবং খুব সিরিয়াস অ্যাকশন নিতে হবে। তবে পাশাপাশি আমি এটাও বলবো যে আসলে এগুলো তো ওভারনাইট হয় না, ক্রমাগত কিন্তু আমরা উন্নতি করছি। আপনি যদি দেখেন যে আমাদের আর্লি 90s-এ বা ইভেন মিড 90s-ও সার নিয়ে প্রচুর কিন্তু আমাদের জন অসন্তোষ তৈরি হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা দিন দিন কিন্তু উন্নতি করছি। আপনি গত কয়েক বছরে যদি দেখেন, আমরা যে পিছিয়ে তো যাচ্ছি না, আমরা সামনেই এগোচ্ছি। তো আমি বলবো যে এগুলো হয়তো ওভার টাইম যে ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটা ঠিক রেখেই যদি আইনি ব্যবস্থাটা নেওয়া হয়, মানে সমস্যা আস্তে আস্তে কমে যাবে। ধন্যবাদ। আমি আরেকটা বিষয় আপনি বিশ্লেষণ করি। আমাদের দেশে যদি আমরা ইউরিয়া সারের কথা বলে, চাহিদা রয়েছে প্রায় 24 লাখ টন। সেখানে আমাদের আমদানি করতে হয় প্রায় 17 লাখ টন, অর্থাৎ আমরা খুব সামান্যই এই দেশে তৈরি করতে পারি। এই যে ব্যাপক একটা আমদানি নির্ভরশীলতা আমাদের সার, বিশেষত ইউরিয়া সবকিছুতেই, এই আমদানি নির্ভরতা কমানোর তো কোনো উপায় কি আছে? উপায় যদি দেখতে হয় আমাদের, তাহলে উপায়গুলো কি কি আমরা আগে আলোচনা করি।
একটা উপায় হতে পারে যে আমরা নিজস্ব প্রোডাকশনে যাব, কিন্তু সেই জন্য যে পরিমাণ গ্যাস লাগবে সেটা তো আমাদের নিজেদের নেই, তাহলে সেটা আমাদের বাইরে থেকে আমদানি করতে হবে। তো সারের পরিবর্তে আমি গ্যাস গ্যাস আমদানি আনতে করব, পারি এটা একটা। ম্যাক্সিমাম, জি। আরেকটা হতে পারে যে সারের উৎপাদন সারের আমি মানে ব্যবহারটা কমিয়ে দিলাম, মানে আমি সারের ব্যবহার উৎসাহিত করলাম না, তাদের প্রোডাকশন কমিয়ে খাদ্য আমদানি করতে হবে। তো খাদ্য আমদানি এবং গ্যাস আমদানির চেয়ে মনে হয় সার আমদানি এটা অপেক্ষাকৃতভাবে সহজ এবং কাঙ্ক্ষিত বটে। মানে আমি এই জন্য কথাটা বললাম যে আমাদের যে সম্পদের পরিমাণ, মানে রিসোর্স কনস্ট্রেন্ট যেটা, সেটাকে তো আমরা অস্বীকার করতে পারি না। আমাদের গ্যাসের প্রচন্ড সংকট আছে এদেশে, আমরা বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ্যাস দিতে পারছি না, আমরা হাউজের কনজাম্পশনে পর্যাপ্ত গ্যাস দিতে পারছি না। সেরকম একটা প্রেক্ষাপটে গ্যাসের উৎপাদন না বাড়িয়ে আমরা সারের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবো না। এবং যদি সারের উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা থাক দূরের কথা, যদি অর্ধেকও আমরা উৎপাদন করতে চাই, তার জন্য আমাদের প্রথম কাজটা করতে হবে যে আমাদের গ্যাসের উৎপাদন বাড়াতে হবে। এবং গ্যাসের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আবার গ্যাসের যে সাবস্টিটিউট যেগুলো আছে, যেমন ধরেন যে আমরা বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ব্যবহার করছি, কেন আমরা যদি ওই বিদ্যুৎ উৎপাদনে গ্যাসটা ব্যবহার না করে ওইখানে যদি কয়লা ইউজ করতে পারতাম, তাহলে কিন্তু ওই গ্যাসটা আমরা সারের উৎপাদনে ব্যবহার করতে পারতাম। এই বিষয়টা কিন্তু যদিও সার সরাসরি এনার্জির সাথে জড়িত না, কিন্তু সারের উৎপাদন বাড়ানোর বিষয়টা কিন্তু দেশের ওভারঅল এনার্জি পলিসির সাথে, কনজামশনের সাথে জড়িত, এবং সরকারকে সেইখানে কাজ করতে হবে। আমরা এখনো কয়লা নীতি আমরা এখনো ফাইনালাইজ করতে পারিনি, ঠিক করতে পারিনি, এবং প্রোডাকশনে যেতে পারিনি। তো ওইগুলো সমাধান না করে আসলে সারের স্বয়ংসম্পূর্ণতা সবগুলো একটা সামগ্রিকভাবে জড়িত থাকতে হবে। আরেকটা যেটা হয় বলা হয়ে থাকে প্রায়, যেটা যে জৈব সারের ব্যবহার বাড়ানো যায় কিনা, এটা কি আপনার মনে হয় যে লার্জ স্কেলে প্রোডাকশনের ক্ষেত্রে জৈব সার দিয়ে আমাদের দেশে সম্ভব কিনা? এটা না, জৈব সারের ব্যবহার অবশ্যই কাঙ্ক্ষিত দুটো কারণে, একটা পরিবেশগত দিক আছে, হ্যাঁ, আবার জমির উর্বরতা নষ্ট না করার, মানে কেমিক্যাল ফার্টিলাইজারে যেটা হয় যে আমরা বলি যে জমির উর্বরতা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। সো জৈব সারের ব্যবহার অত্যন্ত কাঙ্ক্ষিত, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের মতো দেশে এটারও রিসার্চ সংকট আছে বলেই তো মনে হয়। হ্যাঁ, সেটি। আর মাস স্কেল প্রোডাকশনে আমরা আসলে সেটাতে যেতে পারবো কিনা, জৈব সার দিয়ে সেটা সম্ভব না। আমাদের হাতে সময় বেশি নেই, সংক্ষেপে আরেকটা জিনিস জানতে চাচ্ছি আপনার কাছে, সেটা হচ্ছে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা, যদি আমরা ফুড সিকিউরিটির কথা বলি, সেটা নিশ্চিত করতে চাই, সারের দামের পাশাপাশি আর কোন দিকে সরকারের আসলে নজর দেওয়া উচিত ইমিডিয়েটলি? আমি মনে করি যে প্রথম কাজ যেটা করতে হবে, সার বা অন্য এইভাবে এককভাবে না দেখে পুরো বিষয়টাকে দেখতে হবে সামগ্রিকভাবে। একজন কৃষক উৎপাদন বাড়াবে তখনই যদি উৎপাদনটা তার জন্য লাভজনক হয়। এবং এই লাভ বা প্রফিটেবিলিটির দুইটা আসপেক্ট আছে, একটা কস্ট আর একটা হচ্ছে রেভিনিউ। কৃষক উৎপাদন করতে গেলে কিছু কস্ট সে বহন করে, সেখানে আমরা সারের দাম কমিয়ে কস্টটা কিছু কমানোর চেষ্টা করছি, তাও কিন্তু খুব বেশি না। আমি যেটা প্রথমেই বললাম, মাত্র 6,500 টাকা 1 একর জমি চাষ করতে সারের পিছনে খরচ হয়, কিন্তু মোট খরচ হচ্ছে 50,000 টাকা। আচ্ছা, আর রেভিনিউ সাইডটা হচ্ছে যে উৎপাদিত পণ্যটা সে কম দামে বিক্রি করতে পারছে। এবং আমরা জানি বাংলাদেশে এইখানে একটা বিরাট রকমের সংকট আছে, কৃষি বিপণন ব্যবস্থা অত্যন্ত দুর্বল, ফলে যেটা হয় যে কৃষক তার ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করতে পারে না। সুতরাং দুটোই পাশাপাশি করতে হবে। আমি কস্টটা কমানোর চেষ্টা করব কৃষকের জন্য, এবং এট দ্য সেম টাইম প্রফিটেবিলিটি বাড়ানোর জন্য সে যাতে ন্যায্য মূল্যে পণ্য সেটা করলে আমরা আশা করবো যে দেশের সামগ্রিকভাবে কৃষি উৎপাদন আসলে বৃদ্ধি পাবে, এবং সেটাই আমাদের কাঙ্ক্ষিত। ধন্যবাদ ডক্টর বাশার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতা শেষ করতে চাই এখানে। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।